তোমরা সবাই কেমন আছো? আজ আমি চলে এসেছি বেতালের জন্মকথার তৃতীয় পার্ট নিয়ে। বেতাল পঞ্চবিংশতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতালের জন্মকথা পার্ট 2। এরপর সেই বারাঙ্গনা মানে সেই বেশ্যা নারী সেই তপস্বীকে বোধবুদ্ধিহীন করে তার ঘাড়ের উপরে ছেলেকে চাপিয়ে রাজা চন্দ্রভানু মানে ভগবতী রাজ্যের রাজা চন্দ্রভানুর নিকটে নিয়ে গেলেন। রাজা এবং সভাসদবর্গ সন্ন্যাসীর কাজে ছেলেকে দেখে এবং সঙ্গে সেই বনিতাকে দেখে সহজে চিনতে পারলো যে এই সেই বনিতা এবং এই যোগী সেই তপস্বী। তখন তারা প্রচন্ড হাসাহাসি শুরু করলো এবং বারনারী খুব প্রশংসা করতে লাগলো যে সে তার শরীর দিয়ে তার বুদ্ধি খাটিয়ে একজন তপস্বীকে একজন সংসারী মানুষে পরিণত করেছে, নিরস তরু বা গাছকে ফুলে ফলে পল্লবিত করেছে। সত্যি বেশ্যা নারীর বুদ্ধির চমৎকারিত্ব আছে, সত্যি তাকে প্রশংসা করতে হয় যে সে এটা পেরেছে এরকম কাজ করতে। রাজা চন্দ্রভানু এবং সভাসদদের মুখ থেকে এইরকম হাসি ঠাট্টা শুনে সন্ন্যাসীর চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন যে তিনি কি পরিমাণ ঠকেছেন। একজন বেশ্যানারীকে তিনি দেবকন্যা ভেবেছেন, তার তো তপস্যা যা কিছু ছিল সমস্ত কিছু জলাঞ্জলি গেল। তখন তিনি নিজেকে প্রচন্ড ধিক্কার দিলেন এবং ছেলেটাকে মাটিতে রেখে রেগে প্রচন্ড কাঁপতে কাঁপতে সেই জায়গা ছেড়ে চলে গেলেন এবং মনে মনে বলে গেলেন যে আমি তো আমার ইন্দ্রিয়কে সংযত করতে না পারার জন্য একজন বেশ্যার মায়ায় আবদ্ধ হয়ে পড়েছিলাম, কিন্তু যে এসবের কারণ অর্থাৎ সেই রাজা, তাকে কিন্তু আমি ছাড়বো না। আমি আমার এই অপমানের বদলা নেবই। এরপর সেই তপস্বী আগের থেকেও অধিকতর মনোযোগের সঙ্গে তপস্যা করতে লাগলেন এবং তিনি সিদ্ধি লাভ করলেন এবং সিদ্ধি লাভ করার কিছুদিনের পরেই তিনি কিন্তু যোগ বলে রাজা চন্দ্রভানুর মৃত্যু ঘটান। এই কাহিনী শেষ করার পর যক্ষ রাজা বিক্রমাদিত্যকে বললেন, মহারাজ, তুমি রাজা চন্দ্রভানু এবং ওই যোগী তিনজনই কিন্তু এক নগরে এক নক্ষত্রে এক লগ্নে জন্মেছিলেন। তুমি রাজবংশে জন্মেছিলে বলে আজকে পুরো জম্বুদ্বীপ তথা সমগ্র পৃথিবীকে রাজত্ব করছো। আর রাজা চন্দ্রভানু সে তেলির ঘরে জন্মেছিল, কিন্তু নিজের ভাগ্যের জোরে সে আজকে ভগবতী নগরের রাজা। আর ওই যোগী সে তো কুমোরদের ঘরে জন্মেছিল, কিন্তু যত্নের সঙ্গে খুব ভালোভাবে যোগ সাধনা করে সিদ্ধি লাভ করায় সে কিন্তু আজকে রাজা চন্দ্রভানুর প্রাণ নাশ করতে পেরেছে, তাকে মেরে ফেলতে পেরেছে। এবং শুধু তাকে যে মেরে ফেলেছে তা নয়, তাকে কিন্তু বেতাল করে এই নিকটবর্তী শ্মশানের শিরিষ বৃক্ষে ঝুলিয়ে রেখেছে। আর কেমন ভাবে ঝুলিয়ে রেখেছে জানো? ঠিক সেইভাবে যেরকম ভাবে যোগী তপস্যা করেছিলেন, অর্থাৎ মাথাটাকে নিচু করে গাছের উপরে লম্বা করে ঝুলিয়ে দেওয়া, ঠিক সেইভাবেই কিন্তু বেতালকে ঝুলিয়ে রেখেছেন। মহারাজ, এখন কিন্তু সে তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তুমি যদি তার হাত থেকে নিস্তার না পাও তাহলে কিন্তু তার অভিষ্ট সিদ্ধ হবে। আর যদি তুমি তার হাত থেকে নিস্তার পেয়ে যাও তাহলে কিন্তু তুমি বহু বছর ধরে নিষ্কণ্টকে অর্থাৎ কাঁটাবিহীন ভাবে বিঘ্নবিহীন ভাবে রাজ্য ভোগ করতে পারবে। আমি তোমাকে সতর্ক করলাম। বেতালের জন্মকথা এখানেই শেষ। বেতালের জন্মকথার পরেও বেতাল পঞ্চবিংশতি মূল যে গল্পটা, সেই গল্পের বেতাল এবং বিক্রমাদিত্যের বার্তালাপের আগেও কিছু ঘটনা ঘটেছিল। সেই কাহিনীগুলো না বললে গল্পটা অসমাপ্ত থেকে যায়, তাই এবার সেই বাকি অংশটুকুও বলছি। এরপর যক্ষ নিজের বাড়ি ফিরে গেল এবং রাজা বিক্রমাদিত্য নিজের বাড়িতে ফিরে এলেন। পরদিনকে যখন সকাল হলো তিনি নিজের সিংহাসনে পুনরায় বসলেন এবং পুনরায় সুখে রাজ্য শাসন শুরু করলেন। এইভাবে কিছুদিন যাবার পরে হঠাৎ করেই শান্তশীল নামে এক সন্ন্যাসী শ্রীফল হাতে নিয়ে অর্থাৎ বেল ফল হাতে নিয়ে রাজসভায় উপস্থিত হলেন।
সেই বেলফল রাজার হাতে দিয়ে রাজাকে অনেক আশীর্বাদ করলেন এবং নিজের আসনে বসে ওই রাজসভাতে অনেকক্ষণ ধরে রাজার সাথে কথাবার্তা বললেন এবং কথাবার্তা শেষ করে একসময় সেই রাজসভা থেকে তিনি চলেও গেলেন। কিন্তু রাজা বিক্রমাদিত্যের বুঝতে বাকি রইল না যে এই সন্ন্যাসী, যে যক্ষের বলা সেই সন্ন্যাসী, যে তাকে কিন্তু মারতে এসেছে, সুতরাং এই বেলফল কখনোই খাওয়া উচিত নয়। এই রকম রাজা মনে করে তার কোষাধ্যক্ষের হাতে সেই বেলফল দিয়ে বললেন, শোনো কোষাধ্যক্ষ, এই বেলফল তুমি খুব সাবধানে আলাদা করে রাখবে, যাতে অন্য কোনো কিছুর সঙ্গে এটা মিশে না যায়। এরপর থেকে সন্ন্যাসী প্রতিদিন রাজার এক দর্শন করতে আসেন এবং একটি করে বেলফল দিয়ে যান। এমনি করে বেশ কিছুদিন গেলে একদিন রাজা অন্য কোথাও যাচ্ছিলেন তার বন্ধুদের সঙ্গে। সেইখানে হঠাৎ করে সেই সন্ন্যাসী শান্তশীল উপস্থিত হলেন এবং রাজাকে পুনরায় আরেকটি বেলফল দিলেন এবং আশীর্বাদ করলেন। কিন্তু হঠাৎই সেদিন রাজার হাত থেকে সেই বেলটি মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায়, আর ভাঙার সাথে সাথেই সেই বেলের ভিতর থেকে একটি রত্ন বেরিয়ে আসে। রাজা এবং রাজার বন্ধুরা সেই রত্নের আভা দেখে বুঝতে পারলেন এটা খুবই দামি রত্ন। তখন রাজা সেই যোগীকে জিজ্ঞাসা করলেন, যোগীবর, আপনি আমাকে কিসের জন্য এই রত্ন ভরা বেলফলটা দিলেন? মহারাজ, শাস্ত্রে আছে গুরু, জ্যোতিষী এবং চিকিৎসকের নিকট কখনো খালি হাতে যেতে নেই। এই জন্যই তো আমি রত্ন ভরে বেলফল নিয়ে এসেছিলাম। আর আপনি আজকের কথা বলছেন কেন? আমি তো আপনাকে প্রতিদিনই এরকম দিই। এরপর রাজা বিক্রমাদিত্য কোষাধ্যক্ষকে ডাকিয়ে এনে সেই সমস্ত বেলফল নিয়ে আসলেন এবং প্রত্যেকটা বেলফল ভেঙে দেখা গেল যে তার ভেতরে সুন্দর সুন্দর এরকমই অনেক রত্ন পাওয়া যাচ্ছে। এরপর সেই সমস্ত রত্ন দেখে সকলে খুব আনন্দে আটখানা হয়ে গেল এবং সবাই মিলে রাজসভায় ফিরে এলেন। রাজসভায় ফিরে রাজা বিক্রমাদিত্য একজন মণিকার অর্থাৎ একজন জহুরিকে ডেকে সেই সমস্ত রত্ন পরীক্ষা করতে দিলেন যে এই মণিগুলো কতটা মূল্যবান। মণিগুলো দেখে মণিকার বলল, মহারাজ, ধর্ম রক্ষা করলে সকল বিষয় রক্ষা হয়, আর ধর্ম লোপ করলে সকল বিষয়ে লোপ হয়। আমি সেই জন্য ধর্ম সাক্ষী করে বলছি, এই এক একটা রত্নের মূল্য 1,000,000,000 মুদ্রারও বেশি, কম তো নয়। অর্থাৎ এক কথায় প্রত্যেকটা রত্নই কিন্তু অমূল্য। কথা শুনে রাজা বিক্রমাদিত্য খুব খুশি হয়ে সেই মণিকারকে উপযুক্ত পারিশ্রমিক দিলেন এবং সেই সন্ন্যাসীর হাত ধরে সিংহাসনে তাকে বসালেন, বসিয়ে বললেন, যোগীবর, আপনি আমাকে এতদিন ধরে যে মূল্যবান মূল্যবান রত্ন দিয়েছেন, তার দাম আমার এই সমস্ত সাম্রাজ্য এবং রাজসিংহাসনেরও সমান হবে না। কিন্তু আপনি আমাকে এত মূল্যবান মূল্যবান রত্ন কেনই বা দিলেন? আর আপনি বা এসব রত্ন কোথায় পেলেন? মহারাজ, মন্ত্রণা, গৃহের মধ্যে যে ছিদ্র বা ওষুধ, এসবের কথা কখনো পর্যন্ত সবার সামনে বলতে নেই। যদি অনুমতি করেন তাহলে নির্জনে গিয়ে বলবো, কারণ নীতিবান লোকেরা বলে যে মন্ত্রণা যদি 6 কানে প্রবেশ করে, অর্থাৎ 3জন ব্যক্তিও জানতে পারে, তাহলে কিন্তু সেটা অপ্রকাশিত থাকে না। তাই কাজটাও কিন্তু কখনো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। আর যদি 4 কানে কথাটা ছড়ায়, অর্থাৎ 2টো মানুষও জানতে পারে, তাহলে কিন্তু সেই কাজ প্রকাশিত হয় না ঠিকই, কিন্তু কার্যসিদ্ধি হয়। আর যদি 2 কানে থাকে, অর্থাৎ এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু মনুষ্য তো দূরে থাক, স্বয়ং ভগবানও সে কথা জানতে পারে না। কথা শুনে মহারাজ বিক্রমাদিত্য সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গিয়ে বললেন, আপনি যে আমাকে এত রত্ন দিলেন, অথচ আমার বাড়িতে আপনি একদিনও খাবারও খেলেন না, জলও খেলেন না। এজন্য আমি কিন্তু খুব লজ্জিত। আপনার মনে যদি কোনো অভিপ্রায় থাকে তাহলে নিঃসংকোচে তা কিন্তু আমায় বলুন। আমি
প্রাণ দিয়েও তা কিন্তু সম্পন্ন করব, পিছিয়ে আসবো না। মহারাজ, গোদাবরী নদীর তীরে যে শ্মশান আছে সেখানে আমি মন্ত্রসিদ্ধ করবার জন্য সংকল্প করেছি। এতে আমার অষ্টসিদ্ধি লাভ হবে। আমি তোমাকে এটাই বলছি যে তুমি একদিন সন্ধ্যা থেকে সকাল অবধি আমার সঙ্গে থাকবে। তুমি থাকলেই আমার মন্ত্রসিদ্ধ হবে। অবশ্যই যাব। আপনি বলুন আমাকে কবে যেতে হবে? আগামী ভাদ্র কৃষ্ণা চতুর্দশীতে সন্ধ্যাবেলা আমার কাছে একা যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, যথাসময়ে আমি আপনার আশ্রমে অবশ্যই যাব, নিঃসন্দেহে যাব। রাজার কাছ থেকে কথা আদায় করে সন্ন্যাসী নিজের জায়গায় ফিরে গেল। কৃষ্ণা চতুর্দশীর রাতে সন্ন্যাসী যে সমস্ত আবশ্যিক জিনিস লাগবে তা নিয়ে শ্মশানে যোগাসনে বসল। রাজা বিক্রমাদিত্য নিজের প্রতিশ্রুতি মতো যথাসময়ে সাহসে ভর করে একা তরবারি হাতে সন্ন্যাসীর আশ্রমে চলে এলেন। দেখলেন বহু সংখ্যক বিকটাকৃতি ভূত, প্রেত, পিশাচ, শঙ্কিনী, ডাকিনী প্রভৃতি আনন্দে পাগলের মতো হয়ে সন্ন্যাসীর চারিদিকে নাচছে। সন্ন্যাসী যোগাসনে বসে রয়েছে, তার দুই হাতে নরকঙ্কালের কপালটা মানে মুখটা, সেইটা নিয়ে তিনি বাজনা বাজাচ্ছেন। রাজা এই সমস্ত ভয়ঙ্কর ব্যাপার দেখে একটুও ভয় পেলেন না। তিনি অনেক ভক্তি ভরে প্রণাম করে সন্ন্যাসীকে হাত জোর করে বললেন, আপনার ভৃত্য হাজির হয়েছে, আপনি আদেশ করুন। সন্ন্যাসী আশীর্বাদ করে রাজাকে সামনের দিকে আসন দেখিয়ে সেখানে বসতে বললেন। রাজা সেই রকম বসে বললেন, যোগীবর, এই ভৃত্যের প্রতি আপনার কি আদেশ হয়? মহারাজ, তোমার নিষ্ঠা দেখে আমি খুব খুশি হয়েছি। বুঝলাম যারা সৎপুরুষ হয় তারা কখনো প্রাণ গেলেও নিজের দেওয়া কথা ফেলে না, তারা কিন্তু সেটা রক্ষা করে। যাই হোক, তুমি যদি অনুগ্রহ করো তাহলে আমাকে এক বিষয়ে সাহায্য করো। 2 ক্রোশ দক্ষিণে এক শ্মশান আছে, সেখানে দেখতে পাবে একটা শিরীষ গাছে একটা শব ঝুলছে। ওই শব বা মৃতদেহটা আমার নিকটে নিয়ে এসো। কৃষ্ণা চতুর্দশীর রাত, চারিদিকে খুটখুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে সমস্ত আকাশ মেঘে আচ্ছন্ন করে রয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর প্রেতেরা চারিদিকে ভয়ঙ্কর কোলাহল করছে। কিন্তু রাজা বিক্রমাদিত্য একটুও ভয় পেলেন না। তিনি বিভিন্ন রকম বিপদ অতিক্রম করে শেষে নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছালেন। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের বাকি অংশ আমি এরই নতুন গল্পে বলবো।